बाकी उसको जिस तरीका से बेदर्दी से उसको मारा गया है, उसके लिए हम लोग इंसाफ के लिए आज हम लोग उपस्थित हुए हैं। आप लोग सबको जानते हैं 2011 में जब ये सरकार परिवर्तन हुआ, इस सरकार परिवर्तन होने के बाद जो सरकार आए हैं उस सरकार ने पहला एक काम किए थे जो सब लोग को याद है, जो भारत का विख्यात जो न्यूरोसर्जन है, जो শ্যামাপদ বড়াই, যার নাম যিনি বিখ্যাত ডাক্তার, উনি যখন হাসপাতালে ঘুরছিলেন তখন ওনাকে ডেকেছিলেন, উনি আসেননি, অপারেশন টেবিলে বলেছিলেন আমি পরে আসবো। সেই ভারত বিখ্যাত ডাক্তার নিউরোসার্জনকে তিনি সাসপেন্ড করেছিলেন, প্রথম স্বাস্থ্য দপ্তরের উপরে পেরেকটা মেরেছেন সেই দিনে এই স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী। সেই প্রতিবাদ তারপরেই হচ্ছে বিগত দিনের সরকারের যে পরিবর্তন, যে হেলথের যে স্বাস্থ্য ডিপার্টমেন্টের যে তাদের যে প্রমোশন তার প্রথম ব্যবস্থা, সেই দিনেই তার পরিবর্তন করেছিলেন। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা দেখেছেন গোটা রাজ্যে যে ধরনের মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, সে কাপ স্টেট থেকে শুরু হয়েছে, এখন গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে, কোনো এখন জেলা নেই সেখানে বাকি আছে। এবং বৃহত্তম ঘটনার পরেও এই ঘটনা স্থগিত হতে পারেনি, প্রত্যেক দিন প্রত্যেকটা জেলাতে হচ্ছে। আমরা এর শেষ দেখতে চাই। আপনারা জানেন যে 2018-তে 181 और करने से महिला लोग अपने रिपोर्ट बोल सकते थे, मगर 181 अब तक भी हेल्पलाइन चालू नहीं हुआ है। 123 जो कोर्ट बनाने के लिए बोले थे, जिसमें 20 को है पॉक्सो अदालत, वो अभी तक भी नहीं बना है। हम लोग आप लोग के पास आवेदन करते हैं, ये जो न्याय के लिए आज सारा विश्व बोर्ड में जितने सभी को रास्ता में खड़े हुए हैं, इनके हम लोग न्याय चाहिए। और आप लोग जानते हैं जो कल ताला थाना का जो ओसी और जो आजिको का जो प्रिंसिपल थे जो अरेस्ट हुए हैं, जिसके नाम पे धर्षण और मर्डर केस के ऊपर है, हम लोग बोलना चाहते हैं जो हम लोग इसके 35 दिन हो गया, हम लोग रास्ते में खड़े हैं, हमारा साथ सारा दुनिया का न्याय जो सिर्फ का रीढ़ जो खड़े करके रास्ते में रह सकते हैं, सारे आदमी आज खड़े हैं, सारे आदमी न्याय मांगते हैं। हम लोग सबसे पास आवेदन करते हैं যে আমরা এর শেষ না দেখা পর্যন্ত ছাড়বো না। এই সরকারের দুর্নীতি আমাদের তিলোত্তমা বোন দেখিয়ে দিয়ে গেছে, শুধু নির্যাতন নয়, শুধু অত্যাচার নয়, এর সঙ্গে কোটি কোটি টাকার দুর্নীতি আছে। এই দুর্নীতির সঙ্গে যারা মাথা আছে সেই সমস্ত মাথাকে ধরতে হবে এবং মাথাদেরকে ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে। এবং আমরা চাইছি এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তার স্বরাষ্ট্রমন্ত্রী থাকা উচিত নয়। আজ তিনি বলছেন যে 29টা পেশেন্টে মারা গেছে, তার জন্য তিনি 2 লক্ষ টাকা করে দেবেন। আমরা প্রশ্ন করতে চাইছি, যে 29 জন মারা গেল, যাদের রিপোর্ট উনি বলছেন, তারা তো কোনো না কোনো সিনিয়র ডাক্তারের আন্ডারেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাহলে তার রিপোর্টটা কে দিলেন? কোন ডাক্তারের আন্ডারে ভর্তি হয়েছিলেন? কোন হাসপাতাল থেকে তিনি খবর পেলেন? তার মৃত্যু কেসগুলো কি তাহলে এই লেখা আছে যে চিকিৎসার জন্য তাকে মারা হলো? সেই রিপোর্টটা দেখবে কোথায়? রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু দেখতে পায় না। যখন মানুষ কৃষি ঋণে জর্জরিত হয়ে যখন মানুষ মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, তাদের কোনো ক্ষতিপূরণ নয়। আর মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করছেন মানুষকে প্রলোভন দেখিয়ে তাদেরকে পরিবর্তন করার জন্য। আপনারা সকলেই জানেন, আমরা তাই বলতে চাইছি, এই পরিবর্তন মানুষ রাস্তায় নেমে সরকারকে তুলে ছুঁড়ে ফেলে দেবে, ওনাকে আর সরকারে থাকার কোনো প্রয়োজন নেই। তিনি মহিলা হয়ে মহিলা রেপ্রেজেন্ট, তিনি ধর্ষণে রেপ ঠিক করবেন? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বালিকা নির্যাতিত হলে কত টাকা, প্রাপ্তবয়স্ক হলে কত টাকা? আর আমার তিলোত্তমার বোন, ডাক্তারের পড়া বোন, যখন তার মারা যায় সেটাকে আত্মহত্যা বলে তার মাকে যখন বলছে তুমি 10 লক্ষ টাকা নিয়ে নাও, এই ব্যাপারটা দফা করে দাও, তুমি মেয়ে নিয়ে কিছু না কিছু একটা করবে। লজ্জা এরকম মুখ্যমন্ত্রী, আমাদের লজ্জা, আমাদের দেশের লজ্জা, আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। তাই আজ আমরা এখান থেকে শপথ নেব এবং আমরা শপথ নেব যতদিন না এর সুবিচার পাই, এক কলতাকে গ্রেপ্তার করে কিছু হবে না। কারণ সেই দিনে আমাদের ছাত্র যুবদের সঙ্গে আমাদের যুব ভাই কলকাতা সেখানে উপস্থিত ছিল, যে অ্যাম্বুলেন্সটা আটকে ছিল, তাই তাদের বাধ্য দেওয়া। আপনারা দেখেছেন যারা প্রতিবাদ করছে তাদেরকে একের পর এক চিঠি পাঠাচ্ছে, 300 জনের নামে চিঠি পাঠানো হয়েছে। আর সে ওসি নিজেই যে সাব্যস্ত দোষী, সেই আজ কি করে চিঠি পাঠায়? তাই আমরা এই দোষীদের উপযুক্ত শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যতক্ষণ না
খান অ্যারেস্টেড করুন, হাজার মহিলার নামে আপনি কেস দিন, কিন্তু আমরা এই আন্দোলন থেকে সরবো না। তাই আজকের সমাবেশ, আজকের এই সমাবেশে আপনাদের সামনে বক্তব্য রাখবে ডলি রায়, অগ্রগামী মহিলা সমিতির পক্ষ থেকে। আমি ওনাকে বলছি, আসুন আপনি এখানে কথা রাখেন। আমাদের সভাপতি মন্ডলী, আমাদের সংগ্রামী সাথীবৃন্দ, পথচলতি মানুষ সবাইকে আমি প্রথমেই সংগ্রামী অভিনন্দন জানিয়ে বলি যে আজকে দাবি দিবস, কাজ এবং শিক্ষার দাবি দিবস রূপান্তরিত হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ন্যায় বিচার আর নারী সুরক্ষার দাবি দিবস। এই দাবি দিবসে আমরা দেখেছি গত 32-33 দিন আগে যে লড়াইটা, যে দাবিটা শুরু করেছিলেন মীনাক্ষীরা, সেই লড়াই আজকে সারা পশ্চিমবঙ্গ তথা দেশ তথা বিদেশ সকলের সেই লড়াই, সেই দাবি, ন্যায় বিচারের লড়াই, তিলোত্তমার বিচারের লড়াই। এই লড়াই, এই দাবি আমাদের কোথায় নেই আজকে পশ্চিমবঙ্গের। কলকাতার অলিতে গলিতে সমস্ত রাস্তায় রাস্তায় শিল্পীরা লিখে দিয়েছে বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। রিক্সা চালক, টাটা রিক্সা চালক, ক্যাব, ওলা, উবের এবং সমাজের সমস্ত স্তরে শিল্পী, সাহিত্যিক, অভিনেতা, অভিনেত্রী, সমাজের ছাত্র, যুব, মহিলা, সমস্ত সমাজের স্তর আজকে একটা দাবিতে আন্দোলিত। আজকে আমাদের এই দাবি, এই আন্দোলনের ঝড় সমস্ত রাজ্যকে তোলপাড় করছে এবং আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই আন্দোলন, এই ঝড় মানুষের জনজাগরণে তৈরি করেছে এবং সেই জনজাগরণের ফলে জাস্টিস আমরা পাবো, আমাদের পেতেই হবে। আমি ছোট্ট একটা কথা উদাহরণ দিয়ে শুধু শেষ করব। দেবী দুর্গা যখন অসুরকে, যখন সমস্ত দেবতারা যখন অসুরকে দমন করতে পারছিল না, পরাজিত করতে পারছিল না, ঠিক সেই সময় সমস্ত দেবতারা ঠিক করলেন, শক্তির আহ্বান করলেন, দেবী দুর্গাকে ডাকলেন এবং ডেকে সমস্ত দেবতাদের অস্ত্রগুলো দেবী দুর্গার হাতে তুলে দিলেন অসুর দমন করার জন্য। আজকে পশ্চিমবঙ্গে গত 10-11 বছর ধরে অসুরের যে মহিলা ভাবছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যে অসুর রাজত্ব চালাচ্ছেন, যে দমন, পীড়ন, যে অত্যাচার, কাজ, সমস্ত কিছু ধ্বংস করছে। আমাদের শিক্ষাকে ধ্বংস করেছেন, আমাদের স্বাস্থ্যকে ধ্বংস করেছেন, আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি সমস্তটাকে যিনি ধ্বংস করেছেন, সেই অসুরের ভাষণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমস্ত শক্তি, আজ আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত শক্তি একজোট হয়ে দেবী দুর্গাকে যেমন দেবতারা শস্ত্র দান করেছিলেন অসুর বধ করার জন্য, আর সমস্ত শক্তি জেগে উঠেছে সমাজে। সেই শক্তির বলেই এই অসুর আমাদের দমন হবেই, এই অসুরকে আমরা পরাজিত করবই, আমরা তিলোত্তমার বিচার আমরা আদায় করেই ছাড়বো। আমরা আমাদের নারীদের মর্যাদার অধিকার আমরা আদায় করেই ছাড়বো। এই কথা বলে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছে কৌশিক ভৌমিক, বিএসইউ থেকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এই সময় গোটা পশ্চিম বাংলা জুড়ে যে প্রতিবাদীদের ঝড়, প্রতিবাদীরা রাস্তায় নেমেছে, তাদের অন্যতম তিলোত্তমার জন্য রাস্তায় নামতে গিয়ে, প্রতিবাদ জানাতে গিয়ে এই মমতা ব্যানার্জির পুলিশের হাতে এবং মমতা ব্যানার্জির ছয়চাতুরির কাছে মাথা নত না করে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে জেল থেকে বেরিয়ে এসেছে আমাদের ছোট বোন রূপসা। আমরা এই রূপসাকে এই মঞ্চে ডেকে দিচ্ছি।
উৎসাহে বলবার জন্য অনুরোধ করছি। আমি একজন স্টুডেন্ট, আমি থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট। আমি এই তিলোত্তমা হত্যাকাণ্ডের জন্য ন্যায় বিচারের জন্য আমি রাস্তায় নেমেছিলাম, যার জন্য আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। আমাকে লালবাজারে নিয়ে গিয়ে আমি 3 দিন পিসিতে ছিলাম, থাকার পর আজকে আমাকে নিয়ে আসা, আমাকে আজকে বেলে ছাড়া হয়েছে। তো আমাদের পথপ্রদর্শক মীনাক্ষী দি আমাকে ডেকেছিলেন, আমার সাথে দেখা করতে চেয়েছিলেন, তাই আমি আজকে ওনার সাথে এখানে দেখা করতে এসেছি। আমাদের পথপ্রদর্শক মীনাক্ষী দি যদি না থাকতেন, আমরা গোটা পৃথিবীবাসী আজকে কিছু জানতেই পারতাম না, আজকে আমরা রাস্তায় নামতেই পারতাম না। আজকে আমরা রাস্তায় আছি শুধুমাত্র আমাদের পথপ্রদর্শক মীনাক্ষী দির জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের পাশে এইভাবে থাকবেন, আমরা আগামী দিনে বিচারের জন্য লড়াই করব। আমরা এখনো লড়াই করেই যাচ্ছি। ধন্যবাদ। এবার আপনার সামনে বক্তব্য রাখবেন ভূমি সিএসএস তরফ থেকে। সাথী কংগ্রেস প্রিয়াঙ্কা থেকে স্বাধীন হয়ে তিলোত্তমা শাসক যেন পায় না পায়। আজকে এই বাংলার বুকে শুধু বামপন্থী ছাত্র যুব মহিলারা নয়, সারা বাংলার মানুষ, সারা দেশের মানুষ, এমনকি গোটা পৃথিবীতেও এ রাজ্যের শাসককে যাতে ক্ষমা না করা হয় তার আওয়াজ উঠছে, তার দাবি উঠছে। প্রতিনিয়ত প্রতিদিন এই 36টা দিন তারা রাজপথে দখল নিয়েছে রাজ্যের মানুষ, ভারতবর্ষের মানুষ। তারা বারে বারে আঙুল তুলে দেখিয়েছে যে 13 বছর ধরে ক্ষমতায় থাকা যে সরকার, যে মমতা ব্যানার্জির সরকার, যে সাধারণ মানুষকে কথা বলার সুযোগটুকু দেয়নি, সেই মানুষ আজকে রাস্তায় নেমে প্রতিদিন চিৎকার করে আর্জি করে জাস্টিস চাইছে, ন্যায় বিচার চাইছে, তার মায়ের, তার বোনের, তার মেয়ের ন্যায় বিচার চাইছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে। আমরা কি দেখতে পাচ্ছি? গতকাল আমরা দেখতে পেলাম রাজ্যের মুখ্যমন্ত্রী এই ন্যায় বিচার চাওয়ার আমাদেরকে ভয় পাচ্ছে। ভয় পেয়েই তো জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে পৌঁছে গিয়েছিলেন আগামীকাল, গতকাল। সেখানে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন? এতটাই ভীত ছিলেন যে রাজ্যের প্রশাসনের প্রধান বলছেন যে রাজ্যের প্রশাসন, রাজ্যের সরকার নাকি তিনি একা চালান না, তারা আমলারাও তার সাথে আছেন, আমলাদেরকে দিয়ে সরকার চালান। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি বলছেন তারা আমলাদেরকে দিয়ে তারা সরকার চালান। এর মধ্য দিয়ে তো পরিষ্কার হয়ে যাচ্ছে রাজ্যের আমলাতন্ত্রের মধ্য দিয়ে দুর্নীতি কোন জায়গায় পৌঁছেছে। আজকে টালা থানার ওসির গ্রেপ্তারি থেকে আমাদের কাছে এটা পরিষ্কার যে আমরা প্রতিদিন যে দাবি তুলছিলাম, এই ষড়যন্ত্র, বৃহত্তর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের সাথে রাজ্যের প্রশাসন, রাজ্যের সরকার একদম সরাসরি ভাবে জড়িত আছে। আমরা তাই পরিষ্কার ভাবে বলে দিতে চাই, যতদিন না সঠিক ন্যায় বিচার আমরা পাচ্ছি, এই রাস্তা, এই রাজপথ আমরা ছাড়ছি না। তিলোত্তমার বিচার আমরা আনবই, প্রিয়াঙ্কার বিচার আমরা আনবই, সাবিরের বিচার আমরা আনবই। এই লক্ষ্য, এই শপথ আমরা এই মঞ্চ থেকে গ্রহণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বামপন্থী ছাত্র মহিলা জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কনিনিকা ঘোষ, সম্পাদিকা, রাজ্য সম্পাদিকা। সাথী সভাপতি মন্ডলী এবং
এখানে উপস্থিত আমাদের সহযোদ্ধা বন্ধুরা এবং আমাদের মাইকের কণ্ঠস্বর যাদের কানে পৌঁছাচ্ছে, আপনারা সবাই জানেন প্রত্যেকদিন আপনারাও সেই লড়াইতে আছেন। আর আজকে যখন আমি এই মিটিং এর অ্যানাউন্সমেন্ট করলাম তখন বললাম যে কিসের পরিপ্রেক্ষিতে আজকে এই শিক্ষা কাজের দাবির সঙ্গে আমাদের রাজ্যের ন্যায় বিচারের দাবিকে যুক্ত করতে হয়েছে। ন্যায় বিচার আমাদের সবার দাবি সবসময়ের জন্য, কিন্তু আজকে এই আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে যে পিজিটি কঠোরতা চিকিৎসক যাকে নৃশংসভাবে রেপ করে খুন করল, যাকে এবং কি কারণের জন্য আমরা প্রত্যেকে আজকে সেই যখন প্রশ্ন তুলছি এবং আমরা দেখছি সেই প্রশ্ন তুলতে গিয়ে গভীরে যেতে গিয়ে আমরা বুঝতে পারছি যে আজকে শুধুমাত্র আরজি কর বলে না, আজকে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য ক্ষেত্রে, রাজ্যের হসপিটালগুলোতে স্বাস্থ্য ক্ষেত্র একটা দুর্নীতির ভাষা হয়ে দাঁড়িয়েছে। আগে জেনেছিল মানুষ শিক্ষার ক্ষেত্র, আগে জেনেছিল মানুষ জেনেছিলেন শিক্ষা ক্ষেত্র দেখে যে কিরকম ভাবে মেধা ছাড়া কিভাবে ঘুষের ভিত্তিতে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ হয়েছে। আমরা দেখেছি 2011 পর থেকে এসএসসি বাদ দিয়ে এগুলো হলো। আর আমরা দেখলাম পার্ক স্ট্রিটে সুজেতের ঘটনার মধ্যে দিয়ে একের পর এক ধর্ষণ, নারী নির্যাতন আমাদের রাজ্যে বেড়ে চলল। একের পর একটার পর একটা ঘটনা। সমাজ থাকলে সমাজের মধ্যে নিশ্চিত দুষ্কৃতিমূলক কাজ হতে পারে, কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি কি? সেই দুষ্কৃতিমূলক কাজের ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি কি? তাই দিয়ে ঠিক হয় ওই কাজ আমরা দেখেছি পার্ক স্ট্রিটের সুজেতের ক্ষেত্রে সংসদ কাতলিক দস্তিদার তিনি বললেন তৃণমূল দলের নেত্রী, তিনি বললেন কি? তিনি বললেন ওটা তো আসলে ক্লায়েন্টের খতের সঙ্গে আর যে তার বেচা কেনার প্রশ্ন। ভেবে দেখুন পার্ক স্ট্রিটের সুজেত বলেছিল লজ্জা কেন আমি পাবো, আমি কেন মুখ ঢাকবে ওরা যারা করেছে এই ধরনের কাজ। আর এই সুজেতের পর থেকে ওই ট্র্যাডিশন সমানে চলেছে। কোম্পানি একের পর একটার পর একটা ঘটনা ঘটেছে, কিন্তু দুষ্কৃতীরা শাস্তি পায়নি। আর শাস্তি পায়নি বলে তারা বেড়ে উঠেছে আরো। কখনো বীরভূমের শিয়ানে দেখেছি আমরা, দেখুন পঞ্চায়েত সমিতির যে মেম্বার সে দিনের পর দিন একজনকে ধর্ষণ করলো, কেন না তার বাবার টাকা ধার নিয়েছে বলে। আপনার মনে পড়ে যায় না সেই ইতিহাস বইয়ে পড়া নীলকর সাহেবদের কথা, যারা দাদনের বিনিময়ে মেয়েদেরকে বিছানায় তুলত। আর ভেবে দেখুন আজকে বীরভূমের তৃণমূলের পঞ্চায়েতের সভাপতি, পঞ্চায়েত সমিতির মেম্বার, এরকম একটার পর একটা জায়গায় তৃণমূলীরা তারা কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে এই ধরনের বিভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত থাকছে। আর তারপরে দিদি ভাই তিনি বলছেন শরীর থাকলেই জ্বর হয়, তিনি বলছেন ও তো কিছু দামাল ছেলের ঘটনা, তিনি বলছেন ভিকটিম ব্লেমিং করে হাসপাতালিতে কেন? ও কি প্রেগনেন্ট ছিল, ওর কি লাভ অ্যাফেয়ার ছিল? ভেবে দেখুন তো হাসপাতালিতে সত্যজিৎ রায়, বারবার আমি এ কথা বলি, সত্যজিৎ রায় সত্যকে সিনেমার দৃশ্যের মতো বাঁশের খুঁটে বেঁধে মেয়েটার চুল মাটিতে লুটাচ্ছে, বাঁশের খুঁটি বেঁধে তাকে আনরেজিস্টার্ড শ্মশানে দর্শন করার পরে পুড়িয়ে দেওয়া হলো। আর উনি গিয়ে ভিকটিম ব্লেমিং করছে কেন? তার লাভ অ্যাফেয়ার থাকলে বুঝি তাকে কারোর ধর্ষণ করার অধিকার জন্য? মাননীয় আজকে তাই জন্যই প্রশ্ন উঠছে, আজকে তাই জন্যই সবাই বলছেন wherever we go, whichever we dress, no means no, yes means yes. আপনি জানেন না মাননীয়, আপনি জানেন না মেয়েরা তো অনেক ভরসা করেছিল আপনার উপর, কিন্তু আপনারা নীতিটার কথা ভুলে গেছে যে আপনি মাঝে মাঝে 360 ডিগ্রি পার্টি খেতে পারেন। আপনার কথা তাই সেগুলো বোধহয় ভুলে গেছিল মহিলারা। তাই আমাদের রাজ্যে আজ নারী নির্যাতনে আমাদের রাজ্য আজকে চতুর্থ। এনসিআরবির রিপোর্ট বলছে, অথচ তবুও আমাদের রাজ্যে এফআইআর সব কথা হয় না। পুলিশ আজকে আমাদের রাজ্যের নির্লজ্জ বেহায়া একটি বড় অংশ ধনদাস, তাদেরকে দেখে আজকে দুষ্কৃতীরা ভয় পায় না, তাদেরকে দেখে আজকে ধর্ষকরা মুখ লুকায় না, বরং তারা
মুখ ফুলিয়ে চলে, কারণ জানেন যে তাদেরকে ছেড়ে দিতে, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে পুলিশ। আর অন্যদিকে এই আর্জি করে এই নৃশংসভাবে খুন হওয়ার পরে আমরা দেখেছি দুর্নীতিগুলোকে ঢাকতে, তথ্য প্রমাণ লোপাটের জন্য কখনো সেমিনার রুম ভাঙার চেষ্টা, কখনো আর্জিকর হাসপাতালকে ভাঙার চেষ্টা করেছে এই দুষ্কৃতীরা। আমরা ছিলাম উল্টো দিকে, শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। যারা এসে ভাঙলো তখন পুলিশ একেবারে পিছু টান দিয়েছে, পিছ টান দিয়েছে, লুকিয়ে পড়েছে। ওই কথাটা বারবার মনে পড়ে যায় যে আমাদের রাজ্যে এখন বুক ফুলিয়ে গুন্ডা চলে, বুক ফুলিয়ে দুষ্কৃতি চলে, আর পুলিশ লুকায় টেবিল তলে। আরজি করের ঘটনাতে ওরা ঢুকে গেছিল পেছনের দিকে, আর তাই শাস্তি দেয়া দূরে থাক, বরং যখন বিভিন্ন জায়গায় গোটা সোশ্যাল মিডিয়া গোল গোল করে ঘুরেছে কে কোথাকার তৃণমূল কর্মী, কে কে কারা কোনখানে, সবাই চিহ্নিত করলেও তারা বুক ফুলিয়ে ঘুরেছে। উল্টো দিকে আমাদের সংগঠনগুলো, ছাত্র ফেডারেশন, যুব ফেডারেশন, মহিলা সমিতি, আমাদের সংগঠনগুলোর যারা প্রতিবাদী, যারা নেতৃত্ব, তাদের নামে পুলিশ কেস দিয়েছে। লজ্জা করে না? প্রতিবাদীদের কজন প্রতিবাদীকে আপনারা জেলে করতে পারবেন? কজন প্রতিবাদীর জন্য কটা লালবাজার আপনারা করতে পারবেন? কজন প্রতিবাদী ভেবে দেখুন। আজকে সরকার আর তার কয়েকজন পুলিশ, কয়েকজন মন্ত্রী, যাদের অনেকে জেলে, এই তারা ছাড়া আর বাকি সবাই প্রতিবাদী। হ্যাঁ, প্রকৃত প্রতিবাদীদের কথা আমি বলছি, যারা হাথরাসের ধর্ষকদের আড়াল করে না, যারা বিলকিস বানুর যারা ধর্ষক, তাদের জন্য হত্যাকাণ্ডের পর যখন তাকে 15 জন 18 জন মিলে ধর্ষণ করেছে, যখন বিজেপি RSS, তারা আজকে বলবে আমাদের প্রত্যেকের লড়া। তাই এই রকম যারা সত্যিকারের প্রতিবাদী, সেই প্রতিবাদীদের তাদেরকে মিথ্যা মামলা দিয়ে পুলিশ আজকে গ্রেফতার করতে চাইছে। ঠিক সেই রকম ভাবে কলতান, যার কণ্ঠস্বর ছিল এই প্রতিবাদীদের মধ্যে, যার কণ্ঠস্বর ছিল এই দোষীদের, নির্যাতিতার দোষীদের শাস্তির জন্য, তার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে আজকে কলতানকে গ্রেফতার করেছে বেআইনি ভাবে। লজ্জা করে না আপনাদের? বিনীত গোয়েল, আপনি প্রতিবাদীদের কজনকে প্রতিবাদীকে আপনি পড়তে পারবেন জেলে? তার মূলত আছে আপনাদের, তার ক্ষমতা আছে আপনাদের। আর কারা ঠিক করে দেবে? কারা ঠিক করে দেবে? তৃণমূল ঠিক করে দেবে কি আপনারা করবেন, আর তার ভিত্তিতে আপনারা চলবেন। তাহলে রাজ্যের মানুষের টাকায় আপনাদের মাইনে হয়, রাজ্যের মানুষ তাদের আপনারা পুলিশ, আর পুলিশ সে কাজ না করে ধর্ষকদের যদি আড়াল করতে চায়, আপনারা মনে রাখবেন আপনারা পুলিশ হতে পারেন, কিন্তু মানুষ তার চেয়ে অনেক বেশি শক্তি রাখে। সরকার হতে পারে, তার চেয়ে মানুষ অনেক বেশি শক্তি রাখে, আর সেই শক্তি নিয়ে মানুষ প্রত্যেক দিন লড়াই করাবে। বিনীত গোয়েলের অপসারণ আমরা চাই, কারণ যে পুলিশ অপদার্থ, যে পুলিশ সেমিনার রুম ভাঙতে চায়, যে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করতে চায়, যে পুলিশ দুষ্কৃতীদের আড়াল করে প্রতিবাদীদের নামে মামলা করতে চায়, সে পুলিশের মাথা বিনীত গোয়েলের অপসারণ দাবি করছি। আর পুলিশের ব্যর্থতা, গোটা স্বাস্থ্যের ব্যর্থতা, তাহলে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তারা কেন, তিনি কেন থাকবেন? পদত্যাগ করা উচিত। লজ্জা ওনার নেই, তাই পদত্যাগের কথা উনি ভাবেন না। পদত্যাগ আমরা বলছি আর বলছি, নির্যাতিতার দোষীদের শাস্তি চাই। আর তাই আজকের দাবি আমাদের ন্যায় বিচার। এই ন্যায় বিচারের দাবি লড়াই আমরা জানি, আজ বললেই কাল এই দাবি আমাদের নিতে যাবে না। এই লড়াই আমাদের চলবে। এই লড়াই প্রথম দিন থেকে শুরু করেছি, শেষ না দেখে জান কবুল আর মান কবুল, এই লড়াই আমরা লড়বো। এই লড়াই আমাদের সামনের দিকে এগোতে হবে। কলকানের নিঃশর্ত মুক্তি আমরা চাই। সমস্ত প্রতিবাদী যাদেরকে বিনা বিচারে বেআইনি ভাবে ধরছে, যারা প্রকৃত প্রতিবাদী, মিথ্যা বলে, অসত্য বলে মামলা করছেন, তাদের বিরুদ্ধে, তাদের সেই পাশে আমরা আছি। আর এই লড়াই আমাদের চলবে। এই লড়াইয়ের শেষ দেখেই আমরা ছাড়বো। তিলোত্তমা কখনো হারতে শেখেনি, তিলোত্তমা হারবে না। আন্দোলনের কলতান থামবে না। এই নিয়ে
নিয়ে আমরা এগোবো সামনে। তাই আজকে আর শুধু উই ওয়ান্ট জাস্টিস না, উই ডিমান্ড জাস্টিস। আমরা তার জন্য বলছি উই ডিমান্ড জাস্টিস। আর আমাদের জন্য লড়াই করে ইঞ্চি ইঞ্চি জমিতে লড়াই করে বিচারকে আদায় করে নিতে হয়। আর সেই লড়াই আমরা করব না মেয়েদেরকে ঘরে আটকে রেখে, না মেয়েদের জন্য রাত্রে কাজ করতে পারবে না এই মনুবাদী নিদান যা বিজেপি আরএসএস দেয় তার মতো করে তৃণমূল দেয়া না। এর বিরুদ্ধে সমস্ত মেয়েকে নিয়ে, সমস্ত মানুষকে নিয়ে রাস্তার দখল নিয়ে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে লড়াই এগোবে, আমাদের সামনের দিকে এগোবে। আরো আরো লড়াই হবে, নিচ স্তরে লড়াই হবে, ভূমি স্তরে লড়াই হবে। এই লড়াই দিয়ে আমরা এগোবো সামনের দিকে, হাঁটবো আমরা সামনের দিকে আমাদের লড়াইকে সাথে নিয়ে। তাই আমরা বলতে চাই উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, ফাইট ফর জাস্টিস, ফাইট ফর জাস্টিস, ফাইট ফর জাস্টিস। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে ছাত্রনেতা কমরেড রঞ্জন দে। ছাত্রনেতারা রাজ্যের সম্পাদক বলে দিন। আচ্ছা, রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। চুরিদারদের শিক্ষার্থী এখানে উপস্থিত সভাপতি মন্ডলী এবং ক্লাব ছাত্র যুব মহিলা সংগঠনের যে সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন এবং এই গোটা শ্যামবাজার চত্বর জুড়ে যে সমস্ত প্রতিবাদী মানুষরা আজকে হাজির হয়েছে, দীর্ঘদিন ধরে এই আন্দোলনটা চলছে। আজকে নির্দিষ্টভাবে দাবি দিবস। দাবি দিবসের দিন প্রতি বছর আজকের দিনটা 15ই সেপ্টেম্বর গোটা দেশ জুড়ে শিক্ষা ও কাজের দাবিতে ছাত্র যুবরা এই দিনটাকে পালন করেছে। কিন্তু এই বছরটা শিক্ষা ও কাজের দাবিকে রক্ষা করতে গেলে যে বিচারের দাবিটা সামনে রাখতে হবে, আজকে গোটা দেশ জুড়ে গোটা দেশের মানুষ বলছে দাবি এখন একটাই, তিলোত্তমার বিচার চাই। গোটা দেশের মানুষ আজকে তিলোত্তমার কেবলমাত্র বাংলার ছাত্রী নয়, এখন এই মুহূর্তে এই ভারতবর্ষের বুকে যে মেয়েটির সাথে নির্যাতন ঘটছে দেশের যে কোনো কোনায়, সেই মেয়েটিও চোখ বন্ধ করে ভেতর থেকে যে আত্মচিৎকারটা করতে চাইছে, সেই আত্মচিৎকারটার নাম তিলোত্তমা। আর তাই গোটা দেশের মাটি, গোটা দেশের মানুষ, দেশের বাইরে গোটা দুনিয়া জুড়ে মানুষ রাস্তায় নেমেছে তিলোত্তমার বিচারের দাবিতে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নিজেও একজন মহিলা, যিনি নিজেও একজন মেয়ে, একদিন একটি রাজ্য হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখলেন রাস্তায় নেমে তিলোত্তমার জন্য বিচার চাইতে, দেখতে পাবেন না। আর যারা যে জুনিয়র ডাক্তাররা রাতের পর রাত জেগে নিজের বন্ধু, নিজের সাথীর ওপর ঘটে যাওয়ার নারকীয় ঘটনার বিচার চাইছে, তারা যখন কথা বলতে চাইছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের সাথে কথা বলছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন মিটিং করব না, এসো এসে চা খেয়ে যাও। আর ডাক্তাররা তখন বলে দিয়েছে যে আপনার চা আপনি খান, আমরা বিচার চাইছি, বিচারটা দিয়ে যান। এই লড়াইটা কেবলমাত্র ডাক্তারদের লড়াই নয়, এই লড়াইটা কেবলমাত্র ছাত্রদের লড়াই নয়, এই লড়াইটা কেবলমাত্র যুবদের লড়াই নয়, মহিলাদের লড়াই নয়, এই লড়াইটা গোটা দেশের মানুষের লড়াই, এই লড়াইটা গোটা রাজ্যের মানুষের লড়াই। এই লড়াইটাই শিক্ষার দাবিতে লড়াই, এই লড়াইটাই কাজের দাবিতে লড়াই। কারণ শিক্ষা আর কাজের দাবি ততদিন পূরণ হবে না যতদিন শিক্ষা ক্ষেত্রে আর কাজের কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত হবে না। ক্যাম্পাসগুলোর কি অবস্থা? একটার পর একটা ক্যাম্পাস, গোটা পশ্চিমবাংলার মাটিতে প্রতিটা ক্যাম্পাসে দুর্নীতির সিন্ডিকেট চলে আর হুমকির সিন্ডিকেট চলে। থ্রেট সিন্ডিকেট, করাপশন সিন্ডিকেট। পশ্চিমবাংলার প্রতিটা ক্যাম্পাসে 2011 সালের পর থেকে তৃণমূল
পোষা গুন্ডা, তৃণমূলের দু ধরনের গুন্ডা আছে। একটা দরকারি গুন্ডা যেগুলো ক্যাম্পাসের ভেতরে থ্রেড সিন্ডিকেট চালায়, যেগুলো ক্যাম্পাসের ভেতরে করাপশন সিন্ডিকেট চালায়, সমাজ বিরোধীদের আস্তানা তৈরি করে ক্যাম্পাসের ভেতরে। আর একটা সরকারি গুন্ডা যারা গায়ে সাদা উর্দি, খাঁটি উর্দি পরে থাকে, আর উর্দির তলায় তৃণমূলের সেন্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়ায়। আমরা বলছি এই লড়াইটাকে থামানোর জন্য এই তৃণমূলের সরকার গোটা রাজ্য জুড়ে ওদের দরকারি গুন্ডাগুলোকে নামিয়েছে, ওদের সরকারি গুন্ডাগুলোকে নামিয়েছে। কিন্তু আমরা বুক চিতিয়ে বলতে পারি, বীরত্বমার কসম নিয়েছি, এই লড়াই আমরা থামতে দেব না। গোটা রাজ্যের বুকে, গোটা দেশের বুকে এমন কোন লকআপ তৈরি হয়নি যা জনতার গণতন্ত্রকে আটকে রাখতে পারে। এইটাই বাংলার ছাত্র, যুবদের, মহিলাদের লড়াইয়ের স্পর্ধা। গণদান দাশগুপ্ত 9 তারিখ যখন এই খাকি উর্দি সাদা উর্দিরা তিলোত্তমার মৃতদেহটাকে ছিনতাই করে নিয়ে পালিয়ে যাচ্ছিল, সকলের সাথে কলতান দাশগুপ্ত দাঁড়িয়েছিল ওই গাড়ির সামনে। আর সেই কারণে আজকে কলতান দাশগুপ্তকে লকআপের মধ্যে করে রেখেছে। কলতানদা লকআপের ভেতর থেকে আওয়াজ পাঠিয়েছে এই গোটা বাংলার ছাত্র, যুব, মহিলাদের প্রতি, এই গোটা বাংলার প্রত্যেকটা প্রতিবাদী সত্তার প্রতি। কলতানদা লকআপের ভেতর থেকে আওয়াজ পাঠিয়েছে, তিলোত্তমা ভেবো না, লড়াই থামতে দেব না, লড়াই থামতে দেব না। এই লড়াইকে আরো হাজারো ধাপ, হাজারো গুণ, লক্ষ গুণ এগিয়ে নিয়ে যেতে হবে। সেই শপথটা এই বছরের 15 সেপ্টেম্বরের দাবি দিবসে শিক্ষা ও কাজের দাবিতে গোটা দেশ জুড়ে এই দাবি দিবস উদযাপনের শপথ হয়ে থাকুক যে যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে ততদিন আমরাও ঘুমবো না। আর তিলোত্তমার সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই ঘটনাকে মদত দিয়েছে, যারা অপরাধের চক্র তৈরি করেছে রাজ্যের বুকে, তাদেরকেও ঘুমোতে দেব না। যারা এখানে এই দুর্যোগের আবহাওয়ার মধ্যে যারা এখানে উপস্থিত হয়েছেন, বাম ছাত্র সংগঠন সমূহের পক্ষ থেকে আপনাদের সকলকে লাল সেলাম, সংগ্রামী অভিবাদন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাম ছাত্র যুব মহিলা ঐক্য জিন্দাবাদ। এবারে বক্তব্য রাখছেন ডিওএফের সাধারণ সম্পাদক প্রফেসর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তার পরবর্তী সময় বক্তব্য রাখবেন অগ্রগামী মহিলা সমিতি থেকে নিখিল ভাই ইমাম না। সাথী সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যের বিভিন্ন বাম ছাত্র যুব মহিলা আন্দোলনের নেতৃত্বরা। আমি আলাদা করে কারো নাম এখানে বলছি না। এছাড়াও যারা এই দৃষ্টি মাথায় নিয়ে আমাদের এই অবস্থান মঞ্চে আজকে উপস্থিত আছেন এবং এর আগেও 3 তারিখ থেকে উপস্থিত থাকছেন, সবাইকে ডিওয়াইএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে খুব বেশি বলার কথা প্রয়োজন নেই, তার কারণ এখন সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে কথা বলছে। আর সাধারণ মানুষ যখন দাঁড়িয়ে কথা বলছে তখন নবান্ন 14 তলা থরথর করে কাঁপছে। তার কারণ এই 13 বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে একটা নিয়ম তৈরি হয়েছিল, আইন তৈরি হয়েছিল যে শুধুমাত্র আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলবেন আর বাকিরা কেউ কোনো কথা হচ্ছে বলতে পারবেন না। আর এই 13 বছর ধরে এই নিয়ম চালু করতে গিয়ে তিনি যা যা করেছে, এখন পশ্চিমবঙ্গের মানুষ তার বিরুদ্ধে মুখ খুলছে, রাস্তায় নেমে আন্দোলন করছে। অন্তত আমার তো জানা নেই, আমি ইতিহাসের ছাত্র নই, কিন্তু যতদূর অব্দি খবর রাখি
যে পশ্চিমবঙ্গের বুকে শেষ কবে এই ধরনের নাগরিক সমাজের আন্দোলন মানুষ দেখেছে কেউ মনে করতে পারছেন না। আসলে মানুষ রাস্তায় নামছেন কেন? হ্যাঁ ঠিক, ওই আরজি করে 9 তারিখে ভোরবেলা যে ঘটনা ঘটেছে, সারা পৃথিবীর ইতিহাসে যে কটা নৃশংসতম ঘটনা আছে তার মধ্যে একটা অন্যতম ঘটনা ওই 9 তারিখে আরজি করে ঘটেছে। একজন এমবিবিএস ডাক্তার যিনি পোস্ট গ্রাজুয়েট পড়াশুনো করছেন, আবার তার একটা কর্মস্থল, সেখানে তাকে ধর্ষণ করে খুন করা হবে এবং তারপর দাঁড়িয়ে রাজ্যের প্রশাসন এবং পুলিশ এবং ওই হাসপাতালের লোকজনকে ধরে সবাই প্রমাণ লোপাট করবে। এটা হচ্ছে ইতিহাসে আপনি কোন খুনের ঘটনায় বা ধর্ষণের ঘটনায় খুঁজে পাবেন না। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি। সিবিআইয়ের উপরে এখনো পর্যন্ত আমরা ভরসা রাখছি যে আপনারা করবেন, কারণ আপনারা পশ্চিমবঙ্গের গণ আন্দোলন দেখছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, ইতিমধ্যে বাম ছাত্র যুব মহিলারা ত্রিপুরাতে আন্দোলনে নেমেছে আজকের দলকে নিয়ে। আসামে একই দিনে 10টা জায়গায় আজকে নিয়ে প্রোগ্রাম করেছে আমাদের কংগ্রেসরা। নেমেছে অন্ধ্রপ্রদেশে, নেমেছে কেরালাতে, নেমেছে জম্মু কাশ্মীরে, সেখানেও স্লোগান উঠেছে জাস্টিস ফর আরজিকর। শুধু ভারতবর্ষের বুকে নয়, ভারতবর্ষের বুকের বাইরেও যাদের এখনো বিবেক বেঁচে আছে, যারা এখনো মানবিক, যারা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেনি, তারা হচ্ছে সেখানেও প্রতিবাদে নেমেছে। আর মানুষ যত করে প্রতিবাদে নেমেছে তত বেশি করে 14 জনার কালীঘাট হচ্ছে ভয় পাচ্ছে। তাই তো আমরা দেখেছিলাম পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল, সেও আবার পুলিশের লোক। পুলিশ প্রথমে লজ্জায় বলতে পারেনি সাংবাদিক সম্মেলন করে যে যাকে আমরা ধরেছি ধর্ষণার খুনের ঘটনায় সে হচ্ছে আমাদের লোক। পুলিশ লজ্জায় বলতে পারেনি। তারপরে আমরা কি দেখলাম? দেখলাম বাংলার যিনি হচ্ছে স্বঘোষিত যুবরাজ, পশ্চিমবঙ্গের মানুষ যুবরাজ বলে মানে না, তিনি বললেন এনকাউন্টার করে দাও। মমতা ব্যানার্জি রাস্তায় নামলেন ফাঁসি দিয়ে দাও। কেন এনকাউন্টার? কেন প্রথমেই ফাঁসি? কেন তদন্ত হবে না? এর বাইরে কারা আছে? সেই জন্য তো আপনারা একটা কথাও বললেন না। আসলে যদি ওকে সরিয়ে দেওয়া যায় তাহলে যা কাজ আপনারা করেছেন সেই ধর্ষণ এবং খুনের ঘটনার প্রমাণ লোপাটের জন্য সবটা হচ্ছে সরিয়ে দিতে পারবেন। প্রথমে মানুষ বলছিল, আমরা বলছিলাম, তারপরে মিডিয়া বলেছে, এখন তো সিবিআই তদন্তের ক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। আর গতকালকে আমরা দেখলাম বিলম্ব হয়েছে কিন্তু একটু হলেও অগ্রগতি, যে টালা থানার ওসি তিনি গ্রেপ্তার হয়েছেন প্রমাণ লোপাটের জন্য। আমি বলছি কলকাতা পুলিশকে, প্রতিদিন তো সাংবাদিক সম্মেলন করছিলেন, এই অমুক তমুক, ডাক্তাররা আপনাদের সাংবাদিক সম্মেলনের মিথ্যে কথাকে আমাদের সামনে তুলে ধরেছে। যিনি হচ্ছেন পিজিটির ডাক্তার, ওই ডাক্তাররা বলছে এই পশ্চিমবঙ্গের বুকে মেডিকেল কলেজগুলোতে ছেলে যারা হচ্ছে নেতা, তাদেরকে আপনারা বানিয়ে দিলেন ফিঙ্গার প্রিন্ট। একবার বলুন না, নিজেদের ফেসবুকের পেজে পোস্ট করুন না যে কলকাতা পুলিশের তারা থানার দপ্তর নথি তাকে হচ্ছে এই ঘটনায় তথ্য প্রমাণের দায়ে হচ্ছে কালকে সিবিআই গ্রেপ্তার করেছে। না কলকাতা পুলিশ আপনারা বলতে পারবেন না। একটা সময় ছিল এই কলকাতা পুলিশ ছিল সবার মধ্যে গর্বের জায়গা। আজকে মমতা ব্যানার্জি দাসত্ব করতে করতে এই কলকাতা পুলিশ এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে একে আর কেউ পুলিশ বলে মনে করে না। ওই ধর্ষকরা, খুনিরা পর্যন্ত আজকে কলকাতা পুলিশের মধ্যে ঢুকে রয়েছে। আর যাদের একটু মেরুদণ্ড ছিল, সেই মেরুদণ্ড যাদের ছিল তাদেরকে মমতা ব্যানার্জি অনেকদিন আগে গুরুত্বপূর্ণ পদ থেকে হচ্ছে সরিয়ে দিয়েছেন। আমরা শুধু বলছি আজকের এই অবস্থানে, এই সমাবেশে ডাকিয়ে এইসব করে কোনো লাভ হবে না। অত্যাচার করুন, বাবাকে মিথ্যা প্রমাণ করবার চেষ্টা করুন, নির্যাতিতা খুন হয়ে যাওয়া মহিলার চেষ্টা করুন, পুলিশকে বাঁচাবার চেষ্টা করুন, কলকাতাকে গ্রেপ্তার করে আন্দোলনের অভিমুখে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুন। ডাক্তারদের মঞ্চে গিয়ে বলবেন যে খাবার সবাই যা যা দিচ্ছে খাবেন না, কিন্তু পারবেন না, কারণ মানুষ এখন পাখির চোখ করেছে। জাস্টিস ফর আরজিকর, যতক্ষণ পর্যন্ত না বিচার হবে এই আন্দোলনের প্রতিদিন বাড়বে। এখন আর বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবেন না। ওই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদার দিন শেষ হয়ে গিয়েছে। আমরা স্পষ্ট কথা বলতে চাই এই সভামঞ্চ থেকে, যারা 13 বছর ধরে এই পশ্চিমবঙ্গকে মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে ক্ষমতায় থেকে নারী নির্যাতনে ভারতবর্ষের বুকে 1 নম্বর স্থানে নিয়ে গিয়েছেন, যারা নারী ধর্ষণে 2 নম্বর স্থানে নিয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গকে, তাদের রাজত্ব শেষ করার মধ্যে দিয়ে এই বিচার
শুধুমাত্র ওই খুনি ধর্ষকদের বিচার নয়, তাদেরকে বিচার করতেই হবে। কিন্তু তারপরে দাঁড়িয়ে যারা প্রমাণ লোপাট করলো, যা সমস্ত খবরের কাগজে আমরা দেখছি, নিউজ চ্যানেলে দেখছি, তা হচ্ছে ভয়ঙ্কর। তাদেরও সমানভাবে হচ্ছে বিচার করতে হবে। সেই বিচার না হলে আমরা হচ্ছে রাস্তায় থাকবো। আমি শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই আপনাদের সামনে, ওই কামদুনির ঘটনা আপনাদের মনে আছে। ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে দুটো পা দুদিকে টেনে ধরে ছিঁড়ে ফেলে দেহটা ফেলে গিয়েছিল ওই তৃণমূলের রাজনীতি দুষ্কৃতীরা। উচ্চ আদালতে মামলার আবার নতুন করে রায় হয়েছে। আমরা দেখলাম পশ্চিমবঙ্গের পুলিশ তারা ওই উচ্চ আদালতে সঠিক প্রমাণ দিল না। নিম্ন আদালত যাদেরকে ফাঁসির আদেশ দিয়েছিল তাদের এখন যাবজ্জীবন হয়েছে, আর যাদের যাবজ্জীবন হয়েছিল তারা উচ্চ আদালতের বেকসুর খালাস হয়ে গিয়েছে। ধর্ষণ করে খুন করে বেকসুর খালাস হয়ে গিয়েছে। আমরা দেখেছিলাম ওই প্লাস্টিকের ঘটনায় যে মূল দোষী তাকে ধরতে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গের গোয়েন্দারা ওই 12 বছর লাগিয়ে দিয়েছিল, তারপর নাকি তাকে ধরেছে। আমরা সেটাও দেখেছিলাম প্লাস্টিকের ঘটনায় তিনি রাজ্যের উকিল ছিলেন, তিনি কোর্টে গিয়ে বলেছিলেন দোষীদেরকে যেন কড়া শাস্তি দেওয়া না হয়, সবথেকে কম শাস্তি যেন দেওয়া হয়। আসলে প্রতিদিন এই প্রতিবাদকে দমন করে প্রতিবাদকে ঘুরিয়ে দিয়ে পশ্চিমবঙ্গকে এই ধর্ষক এবং খুনিদের নৈরাজ্যে পরিণত করেছে এই মমতা ব্যানার্জির সরকার। এর বিরুদ্ধে হচ্ছে আমাদের লড়াই। আজকে পশ্চিমবঙ্গের মানুষ নেমেছে, আরো মানুষ হচ্ছে নামবে, দেশের মানুষ নেমেছে, দেশের বাইরের মানুষ নেমেছে। আমরা ফোন পেয়েছি প্রতিবেশী দেশের বিভিন্ন ছাত্র যুব সংগঠনের কাছ থেকে, এরকম ঘটনা তোমাদের দেশে ঘটতে পারে আমরা তো ভাবতেও পারছি না। অনেকে বলেছে যে আমাদের দেশে তোমাদের মতো গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই, কিন্তু আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটে না। আজকে পশ্চিমবঙ্গের মান সম্মান ডুবিয়ে দিয়েছে আমাদের এই মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা, আর বিশেষ করে হচ্ছে কলকাতা পুলিশ। আমি জানি না তারা হচ্ছে কি করে ডিউটি করছেন, মহিলাদের সামনে মুখ দেখাচ্ছেন, বাড়ির লোকের সামনে মুখ দেখাচ্ছেন এই অপরাধ করে। তাই আমি আমার কথা শেষ করবো শুধু আপনাদেরকে একটা কথা বলে, এই আন্দোলন শুধুমাত্র এই সাংগঠনের 3 তারিখ থেকে আজকে 15 তারিখ বা এর আগে হচ্ছে বসে থাকার আন্দোলন নয়। এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে। এই আন্দোলন ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, কিন্তু গ্রামে গ্রামে, মহল্লা মহল্লায়, পাড়ায় পাড়ায়, স্কুলের বেঞ্চে, হাটে বাজারে, চায়ের দোকানে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে। আমরা যদি এই আন্দোলনকে ছড়িয়ে দিতে না পারি, আপনারা দেখেছেন একটা অসম লড়াই হচ্ছে। একদিকে রাষ্ট্র ব্যবস্থা যারা হচ্ছে পিতৃতন্ত্রের পক্ষে, এই পুলিশ শাসিত সমাজে রয়েছে তার পক্ষে, তাদের বিরুদ্ধে হচ্ছে আমাদের লড়াই। এদেরকে হারানো যাবে না। এদের সঙ্গে রাষ্ট্র আছে, পুলিশ আছে, আইন আছে, অনেক ক্ষেত্রে সহযোগিতা করে। তাই এই লড়াই লড়তে গেলে রাস্তায় নেমে যান কবুল করে আমাদেরকে লড়তে হবে। আর যে সমস্ত ছাত্র যুব মহিলারা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের জন্ম হয়েছে লাঞ্ছনা এবং বঞ্চনার চটকট থেকে। আমাদের জন্মলগ্ন থেকে আমরা হচ্ছে লড়াইয়ের ময়দানের থেকে সমাজে যা কিছু ভালো তার জন্য লড়াই করেছি। আমাদের ইতিহাস হচ্ছে শহীদদের তালিকায় ভরা, শহীদদের তালিকা বেড়েছে, কিন্তু আমাদের আন্দোলন কোনোদিনও স্তব্ধ হয়নি, আগামী দিনেও হবে না। ওই কলকাতা পুলিশের মিথ্যে মামলা, ওই জেলে হচ্ছে কারাগার, আর আমাদের উপরে পুলিশ নামিয়ে লাঠিচার্জ করা, সেগুলোর মধ্যে দিয়ে বামপন্থীদেরকে আটকানো যায়নি। বামপন্থাকে হিটলার পর্যন্ত আটকাতে পারেননি। আপনারা তো পঞ্চার জীবনেও পারবেন না। তাই লড়াই সব জায়গায় ছড়িয়ে দিয়ে আমরা বিচারকে হচ্ছে নিশ্চিত করব। তারপরে হচ্ছে আমরা শেষ দেখে নিয়ে যা করবো সেটা হচ্ছে আমাদেরকে করতে হবে। যারা এতক্ষণ ধরে আপনারা উপস্থিত আছেন, আর আপনাদের সবাইকে আরেকবার সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বাম ছাত্র যুব মহিলা ঐক্য জিন্দাবাদ।